আমি অনিন্দিতা আমেরিকার টেক্সাস থেকে নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর তারই সঙ্গে ব্লগের শুরুতেই জানাই সবাইকে বিজয়া দশমীর অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দের জন্য অনেক প্রণাম। রোজকার মতনই একটা সাধারণ দিন শুরু হয়েছে আজকে। প্রথমে দেখলেন রিনি, আর তারপরে এখন রনর স্কুলে যাওয়ার পালা। পুজো যেহেতু এবারে এখানে একটু দেরি করে হচ্ছে, তাই আমাদের এখানে এখন নবমী হলেও কিন্তু খুব সাধারণ একটা দিন চলছে। আজকের ব্লগটা দিতে একটু দেরিই হলো, কারণ সত্যি কথা বলতে জানেন তো এই কদিন ধরে যেন কোনো রকম উৎসাহই পাচ্ছি না ব্লগ করার জন্য। কারণ এই পুজোর সময়ে নিজেদেরকে পুজোর থেকে দূরে সরিয়ে রাখা, পুজোর কোনো রকম অনুষ্ঠানে না থাকা যেন নিজেদেরকে অপরাধী বলে মনে হচ্ছে। বাড়িতে বসে বসে ওই শুধু নিত্য নতুন একটু অন্যরকম খাবার রান্না করা ছাড়া কিন্তু আর কোনো উপায় এখন থাকছে না। কোনো রকমভাবে পুজো আমরা কিচ্ছু এখন সেলিব্রেট করতে পারছি না। তো যাই হোক, আজকে খাবারের মেনু বলতে একটু অন্যরকম করলাম। এখন বানাচ্ছি আলু কুলচা, আর তার সঙ্গে একটু ঘুগনি বানাবো মাংসের কিমা দিয়ে। 2 কাপ মতন ময়দার সঙ্গে পরিমাণ মতন নুন, চিনি, আর তার সঙ্গে প্রায় 1 কাপ মতন টক দই, আর তার সঙ্গে অল্প 1 চামচ করে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে ওটাকে ভালো করে আটাটাকে মাখিয়ে একটু 2 মিনিট মতন রেস্ট করতে দিয়েছিলাম। তারপরে ওই উষ্ণ জল দিয়ে অল্প অল্প করে জলটা মিক্স করতে করতে আটাটাকে একটু নরম করে বেলে এখন রেখে দিলাম। এখন বানাবো না, এটা এখন মোটামুটি 2 ঘন্টা কিন্তু আরও রেস্টিংয়ে থাকবে। আর পাশাপাশি বললাম ওই ঘুগনি বানাবো, তো সেটাও প্রায় আবার হয়ে গেল। আজকের সিম্পল একদমই, অথচ বাচ্চাদের এটা একটু ভালো লাগবে। আসলে ওরাও প্রত্যেক দিন এখন ওই ভাত আর খেতে ভালোবাসছে না, তো সেই কারণে এই আয়োজন। আর আরও একটা কারণে এটা করলাম, কারণ এতে একটু রান্নাটা তাড়াতাড়ি হবে। কারণ এক্ষুনি এই রান্নার পরেই কিন্তু আমি আর তুহিন মিলে একটু বেরোবো। আর বেরোবো বলতে কোথায় সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আলুটাকেও চলুন রেডি করে নিই। ততক্ষণে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তার সঙ্গে এবার পরিমাণ মতন পেঁয়াজ কুচি, তার সঙ্গে ধনেপাতা কুচি, অল্প একটু কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে, তবে বাচ্চাদের কথা মাথায় রেখে আমি সেটা অ্যাভয়েড করলাম। পরিমাণ মতন নুন, তার সঙ্গে একটু বিট নুন, আর আমি এখানে একটু আমচুরো মিক্স করে দিলাম। এর সঙ্গে কিন্তু একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করা যেতে পারে। মানে একদম যাকে বলে ওই ফুচকার আলু যেরকম হয় ঠিক সেরকমভাবে এটাকে এখন খুব সুন্দর করে মেখে রেখে দেবো। যদিও ওই কুলচার স্টাফিং আর তার সঙ্গে আটাটা আমার মাখায় রইলো, এদিকে ঘুগনিটা তো দেখলেন রেডি হয়ে রইলো। তবে হ্যাঁ, বাইরে থেকে যখন ফিরবো তারপরে কিন্তু একদম গরম গরম কুলচাগুলো রেডি করে নেবো। তো বেরিয়ে পড়লাম আমরা এখন ইন্ডিয়ান গ্রসারির উদ্দেশ্যে। আর যদিও আজকে নবমী, আপনারা সবাই এখন সুন্দর সেজে গুছে ঠাকুর দেখে বেরোচ্ছেন, কিন্তু আমাদের গতানুগতিক জীবনে আমরা বেরিয়েছি এখন দিওয়ালি সেলে গ্রসারি কিনতে, সাশ্রয় করতে, তাই তো সাংসারিক সাশ্রয় করতে বেরিয়েছি এখন। আর এই হঠাৎ করে আর কি এই নবমীর দিন সমস্ত কিছু কাজ টাজ ছেড়ে, রান্না তো দেখলেন অর্ধেক করেই এলাম। তো এখন বেরোনোর একটাই উদ্দেশ্য, কারণ খুব প্যানিকে আছি যে গিয়ে দেখি দোকানে কিরকম অবস্থা, জিনিসপত্র স্টক কিরকম। মানে আমি তো খুব প্যানিক করছি, যেহেতু সেলটা মানডে থেকে শুরু হয়েছে এখানে, আর অনেক জায়গায় তার আগেই শুরু হয়ে গেছে। আমি জানি না দোকানে গিয়ে কি দেখবো, আদৌ কি মানে যেহেতু এখন এই ট্যারিফের ব্যাপার চলছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে নাকি স্টক কম আছে বলে লোকজন সেগুলোকে অলরেডি মানে কিনে ফেলছে, সেটা নিয়ে আমরা একটু প্যানিকেই রয়েছি। তাহলে চলুন দোকানে গিয়ে আপনাদের দেখাই যে এই ট্যারিফের আগে জিনিসপত্রের যা দাম ছিল এখানে ইন্ডিয়ান গ্রসারিগুলোতে স্পেশালি, আর এখন কোনো দামের সেরকম দুটোর মধ্যে কোনো পার্থক্য আমরা পাচ্ছি নাকি। তাহলে চলুন এবার সরাসরি দোকানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। যাওয়া যাক তাহলে দোকানে গিয়ে, দেখি দামের ডিফারেন্স আগের থেকে কিছু হলো নাকি। দুটোই নিই না নাকি? হ্যাঁ লাগে, ছাড়াবো কিনা। এমনকি পিস্তাচিও ভাবছি। দোকানে ঢুকে যেটা সব থেকে প্রথমে ভালো লাগলো, মানে যেটা নিয়ে এতক্ষণ প্যানিক করছিলাম যে জিনিসপত্রের স্টক কেমন থাকবে, তো সেটা আপনারাও হয়তো দেখে বুঝতেই পারছেন। স্টক কিন্তু প্রচুর রয়েছে, একদম উপচে পড়ছে যাকে বলে। তার মধ্যে আবার দেখছি এই শপিং করতে করতেই দোকানের যে লোকেরা তারা কিন্তু আবার নতুন বক্সগুলোকে আনপ্যাকিংও করছে, মানে প্রচুর এখন ওরা কিন্তু রিস্টক করছে। আর দামের খুব একটা কিন্তু পার্থক্য বেশিরভাগ জিনিসেই দেখলাম না। তবে হ্যাঁ, পোস্ত গতবার যেটা 100 গ্রাম 99 সেন্টস করে প্যাকেট পেয়েছিলাম, এবার কিন্তু সেটা ওই $1.49 হয়ে গেছে 100 গ্রামের দাম। এইটুকুনি দেখছি ডিফারেন্স রয়েছে।
ছোলা এটা নিয়ে নিলে ভালো হয়। মাস্টার অয়েল কিন্তু ভালো এসে 13 টাকা দিয়ে কিলো। কত? 13 টাকা 5 লিটার মাস্টার অয়েল। 5 লিটার। এটা আমরা জেনারেলি কত নিই? 25 টাকা কিলো। 25 টাকা। কি করব? তেল আছে? দুখানা আছে। বাবা 5 লিটার করে আছে না? হ্যাঁ। 10 লিটার আছে, লাগবে না। तुअर डालनी है। না জানেন তো অন্যান্য জিনিসপত্র মানে ডাল চাল সেগুলোরও দাম তুলনা করে দেখলাম, ঠিক গত বছর সেলে যা দামে পেয়েছিলাম এই বছরও কিন্তু ঠিক একই দাম রয়েছে, খুব একটা কিন্তু ডিফারেন্স নেই। যদিও যেটা পড়লাম যে মোটামুটি নাকি ওই 1 আগস্ট 2025 থেকে এই সমস্ত জিনিসপত্রের উপরে 25% একটা ট্যারিফ নাকি বসেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই ইন্ডিয়ান গ্রসারি স্টোরগুলোতে তার কোনো রিফ্লেকশন কিন্তু দেখতে পাচ্ছি না আমরা আজকে যে ইন্ডিয়ান স্টোরটা এসেছিলাম সেটা হচ্ছে আমাদের জন্য সবথেকে কনভিনিয়েন্ট একটা স্টোর, কারণ এখানে প্রাইস ওয়াইজ আর তার সঙ্গে প্রোডাক্ট ওয়াইজও কিন্তু জিনিসপত্র ফ্রেশ থাকে। যেমন দেখুন এই ম্যাগির প্যাকেটগুলোই একটা ম্যাগির প্যাকেট মাত্র $2.5 করে পেয়ে গেলাম, যেটা অন্যান্য ইন্ডিয়ান স্টোর এখানে আরও অনেক আছে, তার মধ্যে আমি হয়তো নাম উল্লেখ করবো না তাদের, তবে সেখানে গেলে কিন্তু এটা অনেকটাই বেশি দামে পাওয়া যায়। এই সময়টা আসলে দিওয়ালির সময়টা স্পেশালি, আর তার সঙ্গে হোলির সময়টা বছরে 2 বার করে এই সেলগুলো চলে, আর আমরা চেষ্টা করি সেই কারণে এই সেলের সময় কিন্তু বেশিরভাগ জিনিসপত্র মানে যেগুলো ধরুন বাল্কে লাগে চাল ডাল তেল সেগুলো তুলে রাখতে। হোলির সময় তো এতটাই সর্ষের তেল স্টোর করেছিলাম, এখনও কিন্তু বাড়িতে ওই বলল তুহিন যে প্রায় 10 লিটার মতন তেল কিন্তু রয়ে গেছে। আর সব থেকে বেশি ভয় থাকে যে পণ্যটা নিয়ে, মানে সেই হচ্ছে আমাদের বাঙালির প্রিয় চাল। সেই চালেরও কিন্তু দেখলাম প্রচুর স্টক রয়েছে, আপাতত ভয় পাওয়ার কিছু নেই, যদিও খানিকটা স্টক করে নিলাম। না চলুন আমাদের কেনাকাটা হয়ে গেল, এবার বাড়ি থেকে ফিরি। আপাতত 6 মাস নাকি 4 মাস। তো বাড়ি ফিরছি আমরা এখন, বাজার হয়ে গেল বেশ ভালো রকমের হলো, মোটামুটি এখন 3-4 মাসের স্টক আমাদের হয়ে রইল। নেক্সট আবার হোলিতে আমরা কেনাকাটি করব। তো জিনিসপত্রের দাম তুহিনের কাছ থেকে শুনি কিরকম মনে হলো? তুহিন একটু কি বেড়েছে? হ্যাঁ আমার মনে হয় না খুব একটা বেড়েছে, আমি দেখতে পেলাম না আপাতত, এখনো পর্যন্ত ইম্প্যাক্টটা বুঝতে পারিনি। পোস্ত এটা আমরা খুব কিনে থাকি এখান থেকে, ডিসকাউন্টেড পাওয়া যায়। তো আমরা 100 গ্রাম পোস্ত পেলাম 1.49, মানে 1 কেজির উপরে পোস্ত কিনলাম, মোটামুটি ধর 1200 টাকা। টিপিক্যালি এটা রিজনেবল রেট, মানে এটাই হয় এখানে। মোটামুটি এক কেজি ওই তাহলে 1200 টাকা কেজি হলো। হ্যাঁ পোস্ত ইন্ডিয়াতেও তো মনে হয় এরকমই দাম নাকি? একটু কম হতে পারে, কিন্তু রিফাইন্ড ক্লিন তো এটা। হ্যাঁ এটা মানে একদম প্যাকেট পোস্ত আর কি, মানে পরিষ্কার পোস্তটা। তো মোটামুটি ওই রকমই আর কি, খুব একটা দামে আগেও এটাই ছিল, দামের ডিফারেন্স কিন্তু খুব একটা বুঝলাম না। মানে ইন্ডিয়ান ফুড থেকে এখানকার ফুডের দামের মাল্টিপ্লায়ার ফ্যাক্টর হচ্ছে ফুড জিনিসগুলোতে 4 মাল্টিপ্লায়ার ফ্যাক্টর হচ্ছে 4। আচ্ছা দাম? হ্যাঁ 4 গুণ, মানে ইন্ডিয়াতে যে দামে আমরা জিনিসগুলো কিনি এখানে সাধারণত 4 গুণের দামে কিনতে হয়। 4 গুণ দামে কিনতে হয়। হ্যাঁ তো সেই দিক থেকে আমরা যেটা দেখলাম, নিজেরা আলোচনাও করলাম যে মোটামুটি দোকানে যে জিনিসগুলো ছিল আগের বার মানে অন্যান্যবার আমরা যে দামে কিনি আর কি, এইবারেও কিন্তু খুব একটা মানে যে বলবো যে একদম আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে, জিনিসগুলো একদম নাগালের বাইরে চলে গেছে, এখনো পর্যন্ত কিন্তু সেই ফেজটা কিন্তু আসেনি। মানে ট্যারিফ যদিও বলছে যে 1 আগস্ট থেকে 25% বেড়েছে এই হাউস হোল্ড যে গ্রসারি আইটেমগুলো রয়েছে তার উপরে নাকি 25% ট্যারিফ লেগেছে, কিন্তু তাতেও কিন্তু এখনো পর্যন্ত আমরা খুব একটা দামের ডিফারেন্স কিন্তু বুঝতে পারছি না। তো যাই হোক এবার চলুন, অনেকটাই মানে বড় হয়ে যাচ্ছে ব্লগটা, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে ব্লগটা শেষ করছি। ফিরতে ফিরতে প্রায় 4:45 হয়ে গেছিলো। ফেরার পথে তো আবার দেখলাম রিনিও হেঁটে হেঁটে বাড়ি ফিরছে, মানে বাস থেকে নেমে হাঁটা শুরু করেছিল, ওকে একেবারে তুলে নিয়ে চলে এলাম। আর তারপরে চট করে একটা 5 মিনিটে স্নান করে এবার আমি বসে পড়লাম আমার কাজে। এই রনরও এবার ফেরার সময় হয়ে যাচ্ছে, তুহিন যাবে এক্ষুনি ওকে বাস স্টপ থেকে নিতে। তো যেহেতু স্টাফিংটা আগেই রেডি ছিল, তার সঙ্গে দেখলেন ময়দাটাও মেখে রেখেছিলাম, তাই এখন কিন্তু সুবিধাই হলো, শুধু চটপট এগুলোকে একটু ভরে নিয়ে স্টাফিংগুলোকে ভরে নিয়ে একদম পরোটার মতন বেলে নেব। অল্প একটু ধনেপাতা কুচি আর তার সঙ্গে কালো জিরো রেডি করে রেখেছি, কারণ এই বেলার সময়ে এগুলোকে একটু ওপরে ছড়িয়ে তারপরে বেলাটাকে কমপ্লিট করব।
নানান রকম উপায়ে কুলচা বানানো যায়, তবে আমি সবথেকে কনভিনিয়েন্ট যেটা পেলাম সেটা হচ্ছে যে প্রথমে যখন প্যানে কুলচাটা দেবেন খানিকটা জল একটু দিয়ে দিতে হবে, তারপরে কুলচাটাকে কিন্তু একদম এরকম ঢেকে ওই খানিকটা ভাপেই কিন্তু রান্না করতে হবে। যখন কুলচাটা দেখবেন নিজের থেকেই ফুলে উঠছে, এরপরে আপনি এতে ইচ্ছা করলে ওপর থেকে একটু ঘি হোক বা একটু বাটার হোক অথবা একটু সাদা তেল ছড়িয়ে দুপাশটা একটু চেপে কিন্তু রান্না করতে হবে। প্রত্যেকবারই বেশ ভালোই ফুলে উঠবে এরকমভাবে, কারণ যেহেতু অলরেডি এতে দইটা দেওয়া হয়েছে, দইটা কিন্তু অনেকটাই বলতে পারেন ওই ইস্টের কাজই করে। তো যাই হোক, চলুন এবার খেতে দেওয়ার পালা। বাচ্চারাও চলে এসছে, দিয়ে দিয়েছি একে একে ওদের। তবে ওই একদিকে কিন্তু এখন আমি এক একটা করে গরম রেডি করছি আর একদিকে ওদেরকে সার্ভ করছি। ভাত বেটার না এটা সব দিন করে এটা বোর্ড হয়ে যাবো, কিন্তু ভালো খেতে। কি বলতো পজিটিভ ও ভালো করে বসো রেন। দেখ কেমন ফুলেছে, দেখ ও মাংস কিমা না জলদি দেখ, মাংসের কিমা দিয়ে ঘুরে, মাংস কিমা দিয়ে ঘুরে। তুই শুরু কর। আমি তোকে দিচ্ছি, আমি তোকে দিচ্ছি। মাম্মা গরম গরম কুলচা, এবার কুলচা বলে না, আলু কুলচা। আলু, আবার আলু আছে ভিতরে। হ্যাঁ, ভিতরে পটেটো দেওয়া আছে, বুঝতে পারছিস? আলু কুলচা মা স্পেশাল খাবার বানিয়ে খাওয়াচ্ছে আমাদের ভাব পুজোর সময়, আলু কুলচা। তো বাবা তো কোথাও নিয়ে যাচ্ছে না পুজো দেখতে, তার জন্য ঘরে বসে খাওয়া, আর কোনো কাজ নেই আমাদের, খালি খাওয়া ছাড়া। সত্যি কেন এই সপ্তাহটা করলো না পুজো ওরা? এই সপ্তাহে কোথায় করলো? যাবো তো আমরা। না না, গত সপ্তাহে যে সময়টা আসল পুজোর ক্রেজ সেটাই তো করলো না, সেই সপ্তাহটা করলো না। পুরো তো ইয়ে তো হলো, তুই পুরো তো লিখতে হলো না। দেখো এটা গরম না, গরম সবই গরম, সবই গরম না। আচ্ছা বেশ বেশ রে, দাঁড়া, চলো খেতে বসি এবার। চলুন তাহলে আমাদের সাদামাটা আরও একটা পুজোর দিন আপনাদের সঙ্গে কাটালাম আমরা। কেমন লাগলো ব্লগটা সেটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু পুজোর বাকি কটা মুহূর্ত খুব ভালো করে কাটাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।